আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি একটি কথা বলতে চাই। আপনি একজন মানবিক প্রধানমন্ত্রী, আপনার নিরাপত্তা জোরদার আরো কঠিন করা হোক, এবং আপনি যেভাবে চলাফেরা করছেন, বাস থেকে নেমে, গাড়ি থেকে নেমে যেভাবে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করছেন, যে কোনো সাধারণ নাগরিকের কাছে আপনি ছুটে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আপনি আদর করার চেষ্টা করছেন। মনে রাখবেন, এটা বাংলাদেশ। আমাদের বাঙালি জাতি কিন্তু গাদ্দারের জাতি। এটা আমার ইতিহাস থেকে প্রমাণিত। আপনি নিজেকে নিরাপদে রাখুন। আপনি নিরাপদে থাকলেই বাংলাদেশ নিরাপদে থাকবে। বাংলাদেশের যে একটা খুব খারাপ পরিস্থিতিতে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং একটার পর একটা সবগুলো সমাধান আপনি করে যাচ্ছেন, এগুলো অনেক মানুষেরই সহ্য হবে না, স্পেশালি ভারতের তো সহ্য হবেই না। যেগুলো আপনি চ্যালেঞ্জিং মোতাবেক আপনি বাংলাদেশকে পরিচালনা করছেন। আপনি প্রথমে এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান মোতাবেক আপনি একটার পর একটা সারপ্রাইজ, একটার পর একটা জনগণের কল্যাণের জন্য সবকিছু আপনি ঘোষণা করছেন বা কাজ করে যাচ্ছেন। সংসদেও আপনার বক্তব্যগুলো সে অতুলনীয় এবং সুন্দর, যুক্তিসম্মত। আপনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিভাবে মানুষের কল্যাণে হবে, তারপরে এই টাকাগুলো কোথায় যাবে না যাবে, কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়বে, রাষ্ট্রীয় ফান্ড বাড়বে, বিভিন্ন কল কারখানা বাড়বে, উন্নত হবে, আপনার কর্মসংস্থান হবে। এগুলো কিন্তু অন্য কোনো সরকার এই ধরনের ব্রেনও ছিল না। তো আপনি যে ব্রেন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, প্লিজ আপনার নিরাপত্তা জোরদার রাখুন, যেন আপনার ক্ষতি না করতে পারে। আপনার ক্ষতি হওয়া মানে বাংলাদেশের মানুষের ক্ষতি হওয়া। আপনি বাংলাদেশের মানুষের সাথে আপনার নিরাপত্তা জোরদার করুন, আপনার প্রতি নজর রাখুন। ধন্যবাদ সবাইকে। সবাই লাইকটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত 2 দিন থেকে সরকারের একজন তথ্য উপদেষ্টা বলার চেষ্টা করছেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতে পারে, জঙ্গিবাদ আছে বলে উনি মনে করেন। তো ইনফরমেশন ডেস্কের মতো ইম্পর্টেন্ট জায়গায় বসে প্রতিমন্ত্রী মর্যাদায় একজন উপদেষ্টা বলছেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে। এটাকে আবার কাউন্টার দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই বললেন বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? তথ্য মন্ত্রণালয় নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ক্রস চেক না করে কেন তথ্য মন্ত্রণালয় এরকম একটা সেন্সিটিভ ন্যারেটিভ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে প্রডিউস করলো? এটা একটা বড় বিষয়, এটা আমাদের জানার দরকার আছে। আরেকটা জিনিস হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে দেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের অভ্যন্তরীণ যে কোনো এটাকে ডিজাস্টার তারা ভালো জানে। শীর্ষ সন্ত্রাসীরা কোন কোন মুভমেন্টে কি কি ঘটনা ঘটাইতে পারে, এটাও তাদের কাছে ইনফরমেশন থাকে। একই সাথে কোথায় কে চাঁদাবাজি করতেছে, এটার ইনফরমেশন তাদের কাছে থাকার কথা। তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনফরমেশনই বিশ্বাস করবো। ইভেন তো কারাগারে আওয়ামী লীগের কোন নেতা কি কি ব্যবসা করতেছে, কি কি ধান্দাবাজি করতেছে, কে কি ষড়যন্ত্র করতেছে, এটার রিপোর্টও তাদের কাছে থাকার কথা। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো জানে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতেছে কিনা বা কি করতেছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, কারণ হচ্ছে গত 3 দিন আগে পুলিশের একটা পুলিশ ডিপার্টমেন্ট বলতেছে দেশে জঙ্গিবাদের নিষিদ্ধ সংগঠনের তৎপরতা তারা বুঝতেছে। ওনারা কিন্তু কোনো নিষিদ্ধ সংগঠনের নাম বলেনি। আপনারা নিষিদ্ধ সংগঠন কারা এটা ক্লিয়ার করলে আমরা জানতাম যে আসলে আপনারা কোন ন্যারেটিভে এইরকম একটা প্রেস ব্রিফিং করলেন, যেখানে বাংলাদেশের ডিফেন্স এখন পর্যন্ত এরকম কোনো প্রেস দেয় নাই যারা গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করে। অথচ বাংলাদেশের পুলিশ একটা স্টেটমেন্ট দিয়ে দিল। সেই স্টেটমেন্টের সাথে আমি এই শাহবাগী তথ্য উপদেষ্টার স্টেটমেন্টের মিল পাইতেছি। একটা জিনিস হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা একজন সন্ত্রাসীকে কালকে খুন করতে দেখলেন, তাকে মারা হয়েছে, শীর্ষ সন্ত্রাসী। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, এগুলো হচ্ছে সেন্সিটিভ জায়গা, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ালেখা করে। এই জায়গাতে সন্ত্রাসী মরবে কেন? এখানে তো এ ধরনের ঘটনা ঘটারই কথা না। অথচ ওখানে ড্রাগ ডিলাররা থাকে, ওখানে ড্রাগ বিক্রি হয়, ওখানে সন্ত্রাসীরা থাকে। তো এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। এই জায়গাগুলাকে নিরাপত্তা চাদরে আসলে বেষ্টিত রাখা প্রয়োজন বলে আমরা মনে করি, যেন রাজনৈতিক ফায়দা থার্ড পার্টি নিতে না পারে। আর সংসদে বসে আপনারা ভাইরে ভাই 1971 সাল স্বাধীনতা, রাজাকার, আলবদর কি চুলছেড়া বিশ্লেষণ করতেছেন। পার মিনিটে 2 লাখ টাকা খরচ করে পাবলিকের টাকা। আপনাদের কাছে আমাদের এই ন্যারেটিভ শুনতে হবে। 54 বছর ধরে আমরা রাজাকারও দেখছি, মুক্তিযুদ্ধও দেখছি। এটা আর আসলে আমাদের নতুন করে আপনাদের কাছ থেকে সংসদে পাবলিকের টাকা খরচ করে জ্ঞান নেওয়ার প্রয়োজন নাই। ওইখানে আপনারা গেছেন জুলাইয়ের উপর দিয়া, জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেন। ওইটারে হ্যাং করে যত রাখবেন আপনাদের দুর্গতি আরো বাড়তে থাকবে, এটা আমি মনে করি। কারণ জুলাইয়ের সাথে নট অনলি সাধারণ পাবলিক, এটার সাথে পুরো বাংলাদেশের ইমেজ জড়িত।
আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই রেভলিউশন হয়েছে। আপনার ওটার ভ্যালুটাকে দিন দিন মানে বাজেভাবে এক্সপোজ করতেছেন। তো যাই হোক, ওইখানে ফান্ডামেন্টাল রাইট এস্টাবলিশের জন্য আইন তৈরি করেন, মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি ঠিক রাখেন, পাবলিক যেন আপনাদের বিরুদ্ধে হারিকেন মোমবাতি নিয়ে মিছিল করতে না হয়, রাস্তায় যেন মা বোনেরা ঝাড়ু নিয়ে না আসে, এইটা জোর কিভাবে ঠেকানো যায় ওই রকম আরো কিছু আইন তৈরি করেন, কার্ড তৈরি করেন, কোনো সমস্যা নাই। বাট পাবলিকের টাকা খরচ করে যত বেশি আপনারা সংসদে এই যে আওয়ামী ন্যারেটিভ দাঁড়া করানোর চেষ্টা করবেন, রাজাকার আলবদন গুপ্ত, তারপরে হচ্ছে আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে শিখাবেন, আমরা আপনাদেরকে আরো তাড়াতাড়ি বয়কট করা শুরু করব, এটাই হচ্ছে বাস্তবতা। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন শেখ হাসিনা যখন পতন হয়, হাজার হাজার মানুষ খুন করার পর বাংলাদেশ ডিফেন্সের সহযোগিতায় একটা খুনিকে দেশ থেকে বের করে দেওয়া হয় এবং তার দোসরদেরকে ক্যান্টনমেন্টে রেখে আস্তে আস্তে দেশ থেকে বের করে দেওয়া হয়, বর্ডার পার করা হয়, এগুলো দেখার পর ডিফেন্সের প্রতি আমাদের যে রেসপেক্ট, ওটার মধ্যে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে। আমরা ওটা চাই না। সিভিলিয়ানরা মারামারি কামড়াকামড়ি করুক, কিন্তু সর্বশেষে দেশের সার্বভৌমত্ব এবং স্ট্রাকচার ঠিক রাখার জন্য কিন্তু সেনাবাহিনী সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো আমি প্রত্যাশা করি আমাদের সেনাবাহিনী ওই রকম অবস্থায় আছে এবং তাদের বিরুদ্ধে যত ন্যারেটিভই দাঁড়াক, দিন শেষে তারা এমন কাজ করুক যেন আমরা বিশ্বাস করি যে তাদের কাছে আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করছেন বলে যারা প্রচার করছেন ফজলুর রহমানের নামে, এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এখন এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, তাহলে তার ব্যাপারে আমরা জেনে নেই যে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। যেমন আপনি ঘরে বসে বসে ভাবলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতার সপক্ষের শক্তি, কিন্তু আমরা যাদেরকে মনে করি যে মুক্তিযোদ্ধা মানে যুদ্ধ করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে, মাঠে নেমে আন্দোলন করেছে, তাদেরকেই আমরা মনে করি যে তিনি মুক্তিযোদ্ধা। যেমন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিপ্লবে যারা আহত হয়েছে, কিংবা যে কোনো উপায়ে তিনি মাঠে ময়দানে নেমেছেন, কথা বলেছেন, আমরা বলে থাকি জুলাই যোদ্ধা। কিন্তু এই কিশোরগঞ্জের আমাদের ফজলুর রহমান সাহেব কোথায় মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। চ্যালেঞ্জ, তার কোনো এভিডেন্স নেই। তিনি ঘরে বসে ভাবুক মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলতে পারেন যে তিনি যুদ্ধ করেছেন। তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেই। কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার, ৭১-এর ঘাতক দালাল মানে ঘাতক বইয়ের লেখক, ৭১-এর ঘাতক বইয়ের লেখক, কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, তিনি বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান মিথ্যাবাদী, তিনি সত্য কথা বলেন নাই। কারণ তিনি বলেছেন যে অষ্টাগ্রামের মধ্যে ২ জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন, একজন